হৃদমোহিনী। প্রথম পর্ব। জান্নাত। স্বামী জান, ভালোবেসে আপনাকে দিলাম এই মন। মেসেজটা লিখে সেন্ড করে দেয় রুহির কলেজের একমাত্র গম্ভীর ও রাগী স্যার আশমিন চৌধুরীর নাম্বারে। মেসেজটা দিয়েই তিন বান্ধবী খিলখিল করে হাসতে থাকে। রুহি, রিমা আর নীলা, তিন বান্ধবী একদম শয়তানের নানি, সারাদিন দুষ্টুমি আর এর ওর পিছনে লাগাই তাদের কাজ। এই যে এখন শয়তানে নাড়া দিয়েছে, তাই এখন স্যারের পিছনে লেগেছে। নীলা বলে, এই স্যার যদি চিনে ফেলে তাহলে কি হবে? নীলার কথার মাঝেই রিমা ফুরন কেটে বলে ওঠে, চেনার কোনো চান্স নেই। রুহির নাম্বার স্যারের কাছে আছে নাকি যে স্যার চিনে যাবে? এইবার রুহি বলে, চিন্তা করিস না, স্যার চিনতে পারবে না, চিলকর মাইরি। রুহি আবার আরেকটা মেসেজ লিখে পাঠায়, তাতে লিখা, ও আমার প্রাণের স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, প্লিজ রিপ্লাই দেন। রুহির এমন মেসেজ দেখে তিন বান্ধবীর মাঝে আবারও হাসির রোল পড়ে যায়। অন্যদিকে আশমির মাত্রই ওয়াশরুম থেকে এসেছে, ফোনে মেসেজের টোন আওয়াজ পেয়ে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজ সিন করে দেখে এইসব লেখা। আশমির ভ্রু কুঁচকে তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকে মেসেজ দুইটার দিকে এবং আবারও পড়ে, এর মাঝে আবারও মেসেজ আসে। সেটাও সিন করে এবং সেখানে দেখতে পায় লেখা, কি হলো স্বামী জান, মেসেজ দেখে স্টক করলেন নাকি? আশমিন এবার লিখে, স্টক করিনি বিবি জান, অবাক হয়েছি, 28 বছর পর বুঝি এই অবলা স্বামীজান এর কথা মনে পড়ল তোমার বিবি জান। লিখে সেন্ড করলো ওই নাম্বারে। মেসেজের টোন বাজতেই তিন বান্ধবী ঝাঁপিয়ে পড়ে ফোনে মেসেজ পড়ে তিনজন ভেবাচেকা খেয়ে যায়, কি লিখলো স্যার তাদের মাথার উপর দিয়ে গেল। নীলা বলে, এই স্যার আবার চিনে ফেললো না তো? রিমা বলে, আরে না, চিনার কোনো প্রশ্নই আসে না, এই রুহি তুই কিছু একটা লিখে পাঠাতো। রিমার কথা মতো রুহি লিখতে যাবে অমনি আরেকটা মেসেজ আসে, সেখানে লিখা, এতদিন কোথায় ছিলে বিবি জান? তুমি জানো এতদিন তুমি বিহীন কতটা কষ্টে ছিলাম, তবে এখন চিন্তা নেই, তুমি এসে গেছো না? তো রেডি থেকো বিবি জান তোমার স্বামী জান এর কাছে আসার জন্য। মেসেজটা পড়ে তিনজন হাবলার মতো বসে থাকে এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। রুহি বলে, এই রে, ধরা খেয়ে গেলাম নাকি রে? এবার কি হবে রে? স্যার চিনে ফেললে তো একদম কাঁচা চিবিয়ে খাবে রে। নীলা বলে, আমি আগেই না করেছিলাম তোদের, যদি স্যার একবার জানতে পেরে যায় তাহলে যে আমাদের কপালে দুর্গতি আছে। রুহি এবার কিছু না ভেবেই তাড়াতাড়ি কিছু টাইপ করে। রুহি এবার লিখে, স্বামীজান মাফ করেন, আপনি অজান্তেই ভুল করেছি আমি। সেন্ড করে দেয় আশমিনের নাম্বারে। নীলা লেখাটা দেখে বলে, কি করে তুই ভুল স্বীকার করতে গিয়ে তো আবারও স্বামীজান ডেকে ফেলেছিস। রুহি মেসেজটা ভালো করে দেখে মাথায় হাত তাড়াহুড়ো করতে গিয়ে কি ভুলভাল লিখে ফেলেছে। রিমা মাথায় গাঁটটা দিয়ে বলে, তোর দ্বারা কিছু হবে না শয়তানের নানি। রুহি এবার ওদেরকে ধমক দিয়ে বলে, চুপ কর বাদাইমার নাতি, তখন আমার আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করে নাই। এইবার নীলা বলে, এখন বাঁচতে চাইলে সিমটা খুলে ফেল, নয়তো ধরা খেতে হবে নিশ্চিত। রুহি নীলার কথামতো সিমটা খুলতে যাবে অমনি আবার মেসেজ টোন বেজে ওঠে। তিনজনেই ফোনের দিকে তাকায়, সেখানে লেখা, ভুল যেহেতু করেছ বিবিজান, সেই ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে বিবিজান, আর সেই ভুলের শাস্তি হলো আমার বাবুর আম্মু হওয়া, রেডি থেকো বাবুর আম্মু বাবুর আব্বুর কাছে আসার জন্য। মেসেজ পড়ে তিনজনের মুখ হা হয়ে যায় আপনা আপনি। এর মধ্যেই রুমে প্রবেশ করে রুহির মা আয়েশা বেগম। ওরা তিনজনকে এভাবে একসাথে হা করে থাকতে দেখে বলে ওঠে, কিরে এভাবে তিনটা মিলে হা করে আছিস কেন? পোকা মাকড় তাদের বাসস্থান ভেবে ঢুকে পড়বে তো। আয়েশা বেগমের কথায় তিনজন থতমত খেয়ে যায় এবং হা বন্ধ করে কাচুমাচু হয়ে বসে থাকে। আয়েশা বেগম ওদের ভাবভঙ্গি দেখে বলে ওঠে, কি রে, তিনটা মিলে আবার কোন আকাম করেছিস? এভাবে শান্ত হয়ে বসে থাকিস তখনই যখন কোনো আকাম ঘটিয়ে আসিস, এখন আবার কার পিছনে লেগেছিস শুনি? এইবার রুহি মায়ের কথায় বলে, মা তুমি আমাদের এভাবে বলতে পারলে? আমরা কত শান্ত শিষ্ট ভদ্রমাইয়া, আর তুমি আমাদের এভাবে বলছো? এটা কিন্তু একদম ঠিক না আম্মু। নীলা আর রিমাও রুহির কথায় সাই দেয়। আয়েশা বেগম বলেন, আমার ভালো করেই জানা আছে তোরা যে কত শান্ত শিষ্ট ভদ্রমেয়ে, এবার আর কোনো দুষ্টামি না করে এসে খেতে আয়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো খাওয়ার নাম নেই, তাড়াতাড়ি আয়, আমি গেলাম। এই বলে আয়েশা বেগম রুম থেকে বেরিয়ে যায়। উনি রুম থেকে যেতেই তিন বান্ধবী স্বস্তির নিঃশ্বাস ফেলে আর রুহি তড়িগড়ি করে সিমটা ফোন থেকে খুলে ফেলে। রুহি, রিমা আর নীলা তিনজন একজন আরেকজনের প্রাণ, বলতে গেলে তিনজনের বাড়ি একসাথেই, তাই তিনজন সবসময় একসাথেই থাকে। তারা তিনজনেই কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। রুহির বাবা আমজাদ হোসেন একজন বিজনেসম্যান। রুহির একটা বড় ভাই আছে নাম তামিম, সে পড়াশোনা শেষ করে এখন বাবার সাথে বিজনেস সামলায়।
আজ শুক্রবার থাকায় কলেজ ছুটির দিন, তাই কলেজে যাওয়া হয়নি আর সময় কাটানোর জন্য এই পন্থা অবলম্বন করেছিল, কিন্তু অন্যকে বোকা বানাতে গিয়ে যে নিজেরাই বোকা হয়ে যাবে এটা হয়তো ভাবতে পারেনি ওরা। রুহিরা তিনজন মিলে খাবার খেয়ে আবারও রুমে আসে আর রুহি বলছে, এই স্যার যদি সত্যি সত্যি বুঝতে পেরে যায় ওটা আমি ছিলাম তাহলে কি হবে? নীলা হেসে বলে, কি আর হবে, স্যারের বাবুর আম্মু হবি, ইয়াহ আমার কি খুশি লাগছে, আমি খালাম্নি হব। এই বলে জোরে জোরে হাসতে থাকে, তার সাথে রিমাও হাসে। রুহির আগে দুইটাকে উড়াধুরা মারতে শুরু করে আর বলে, আমার সাথে তো তোরা দুজনেও ছিলি, এখন এভাবে পল্টি মারছিস কেন বাদাইম্মার নাতনিরা? এই বলে দুইজনকে দৌড়াতে থাকে আর ওরাও রুহির হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়। অন্যদিকে আশমিন চৌধুরীর ঠোঁটে ফুটে আছে রহস্যময় বাঁকা হাসি, যার অর্থ শুধু আশমিন চৌধুরীই জানে। আশমিন বিড় করে বলে, The moment has come to set you ablaze in my fire, my red মোহিনী। রেডি থেকো মাই লেডি। আশমিন চৌধুরী বিশিষ্ট বিজন্যাসমেন জাবিদ চৌধুরীর একমাত্র ছেলে, রাগী জেদি একটু গম্ভীর টাইপের, রাগ যেন তার নাকের ডগায় থাকে সব সময়। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এখন কলেজে টিচার হিসেবে জয়েন করেছে। দেখতে মাশাআল্লাহ খুব সুদর্শন। আশিমেনের বাপ চাচা তিনজন, আশমিনের বাবা বড় মেঝো চাচা আজমির চৌধুরী, তার এক ছেলে এক মেয়ে, নাম জিহান চৌধুরী এবং মেয়ে সাইসিদা চৌধুরী। ছোট চাচা মিনহাজ চৌধুরী, তার দুই ছেলে, নাম রিমন চৌধুরী আর ঋষভ চৌধুরী। আশমিন জিসান দুজন সমবয়সী আর ওরা ওদের থেকে 2 বা 3 বছরের ছোট হবে। আশমিন রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে কাউকে ফোন করে এবং তার সাথে বলতে থাকে। কথা বলতে বলতেই গাড়িতে গিয়ে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কথা বলে আশমিন ফোন কেটে দেয় এবং ঠোঁটের কোনায় রহস্যময় হাসি ফুটিয়ে বলে, খুব শীঘ্রই তুমি আমার হবে হৃদমোহিনী। আশমিন কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছে, পড়ানোর পাশাপাশি বাবার বিজনেসেও কাজ করে। যদিও শিক্ষকতা করার ইচ্ছা ছিল না, তবে বিশেষ কারণে এইটা বেছে নিয়েছে। তার একটাই কথা, বাবার বিজনেস তার পেশা আর শিক্ষকতা করা তার নেশা। আর কি করে এটা তার নেশা ধীরে ধীরে জানতে পারবেন। রাত 8টা। রিমা নীলা দুইজনেই আছে, তারা খাওয়া দাওয়া করে তারপর যাবে নিজেদের বাড়ি। রিমা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছিল, হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিবে অমনি সেই লোকটা কোমর পেঁচিয়ে ধরে পড়া থেকে বাঁচায়। রিমা বেচারি ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল, কিন্তু যখন বুঝল সে পড়ছে না তখন পিটপিট করে চোখ খুলে তাকায়, দেখে তামিম তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে রিমা ভয়ে ঢুক গিলে, কাউকে ভয় পাক বা না পাক এই তামিমকে সে জমের মতো ভয় পায়। তামিম রিমাকে ছেড়ে ধমক দিয়ে বলে, এই মেয়ে সবসময় এমন ভেঙের মতো লাফালাফি করো কেন? একটু দেখে শুনে হাঁটতে পারো না ফাজিল মেয়ে? রিমা তামিমের ধমকে বলা কথাতে কিছুটা কেঁপে ওঠে। ফের তামিম বলে, আবার যদি দেখেছি আমার সামনে এমন লাফালাফি করতে তো থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিব বলে দিলাম। এইবার রিমা মুখটা ইনোসেন্ট বানিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, দাঁত ফেলে দিলে আমি খাবো কিভাবে? আমি আবার না খেয়ে থাকতে পারি না। রিমার কথা বলার ভঙ্গি এবং চেহারার এক্সপ্রেশন দেখে তামিমের হাসি পাচ্ছে, তবে হাসিটা লুকিয়ে ফের ধমক দিয়ে বলে, আবার আমার মুখের উপর কথা বলছো তুমি তো? আচ্ছা বিয়াদব, যাও এখন আমার সামনে থেকে, আমি রুমে যাব। এই বলে রিমাকে পাশ কাটিয়ে চলে যায়। রিমা তামিমের যাওয়ার পানে তাকিয়ে একটা ভেংচি দিয়ে বিড়বিড় করে বলে, আমি ভেঙের মতো লাফাই আর ক্যাঙ্গারুর মতো লাফাই, তাতে তোর কি শালা? আবার বলে কিনা থাপ্পড় দিয়ে আমার দাঁত ফেলে দিবে, কত বড় সাহস! আমি অভিশাপ দিলাম তোর বউ বাসর রাতে অন্য বেডার সাথে ভেগে যাবে, শয়তান খচ্চর বেডা। এইসব বিড়বিড় করতে করতে রান্না ঘরের দিকে যায়, কারণ রান্না ঘরে ওই দুই শয়তানের নানি তাদের স্পেশাল ডিশ রান্না করছিল। তিনজনে মিলে খাবে, এটা তাদের প্রত্যেক সপ্তাহের রুটিন। কিছু না না কিছু রান্না করবেই আর তিনজনে তা পিকনিকের মোড় নিয়ে খাবে। এখনও ও তাই করছে। রুহি আর নীলা মিলে এখন বিরিয়ানি রান্না করছে। রান্নার কাজ শেষ হলে দুই বান্ধবী সহ রুহির মা বাবা ভাই সবাই মিলে খেতে বসে। টেবিলে তামিম আসতেই রিমা মুখটাকে চুরের মতো বানিয়ে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকে, কোনো কথা বলে না, যেন তাকে দেখে এই মুহূর্তে একদম আলা বুলা নাদান বাচ্চা মনে হচ্ছে, যে কি ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। রুহি রিমার কাণ্ড দেখে হাসে, কারণ রুহি জানে রিমা তার ভাইকে কতটা ভয় পায়। তাদের অগোচরে আরেক জনও হাসে রিমার এমন অবস্থা দেখে। সে আর কেউ না, তামিম। সবার খাওয়া দাওয়া হলে কিছুক্ষণ আড্ডা দিয়ে রিমা আর নীলা চলে যায় তাদের বাসায় আর রুহি চলে যায় নিজের রুমে। রাত 2টা কেউ একজন প্রবেশ করে রুহির রুমে। বিছানায় চোখ পড়তেই দেখতে পায় রুহি হাপা ছড়িয়ে পুরো বিছানা দখল করে শুয়ে আছে। লোকটা রুহির ঘুমানোর স্টাইল দেখে ফিক করে হেসে দেয়, সারাদিন তো দুষ্টুমি করেই আর এখন এমন ভাবে ঘুমিয়ে আছে যেন ঘুমিয়ে থেকে হাডুডু খেলছে।
আর রুহি ঘুমালে দিন দুনিয়ার কোনো খবর থাকে না, বেগুড়ে ঘুমাতে থাকে, তাকে যদি ঘুমের মধ্যে তাকে তুলে নিয়ে বিক্রিও করে দেয় তবুও এই রুহি রানী টের পাবে না। সে ধীরে ধীরে এগিয়ে যায় রুহির কাছে, বিছানায় গিয়ে বসে ঢিম লাইটের আলোয় রুহিকে স্পষ্ট দেখা যাচ্ছে। রুহিকে ঠিক করে শুইয়ে দেয় এবং কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে রুহির মুখ পানে। রুহির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে এখন নিজে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক করলে না। মুনফ্লাওয়ার। এই বলে ঠোঁট ছুঁয়ে দেয় রুহির কানের লতিতে। রুহি একটু নড়েচড়ে উঠে পড়ে আবারও ঘুমিয়ে যায়। তা দেখে সে মুচকি হাসে, আবারও বলে, কি আছে তোমার মাঝে বলো তো পিচ্ছি মেয়ে? কেন এতটা দেওয়ানা আমি তোমার জন্য? এ কোন নেশায় জোড়ালে আমায় তুমি মুনফ্লাওয়ার? সকাল 8টায় রুহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, দেখে তামিম সোফায় বসে আছে। রুহি তার ভাইয়ের কাছে গিয়ে বসে কাঁধে মাথা এলিয়ে দেয়। তামিমেও সযত্নে তার আদরের বোনকে আগলে নেয় নিজের সাথে। সে তার বোনকে ভীষণ ভালোবাসে, বলতে গেলে রুহি তামিমের প্রাণ। তাই তো সে তার বোনকে সবসময় প্রাণ বলেই ডাকে। তামিম রুহির কপালে চুমু দিয়ে বলে, কখন উঠলি ঘুম থেকে? রুহি, এই তো ভাইয়া উঠেই ফ্রেশ হয়ে আসলাম। তামিম, আজ কলেজে যাবি না প্রাণ? রুহি, যাব ভাইয়া, তুমি অফিসে যাবে না? তামিম, যাব তো, খেয়ে রেডি হয়ে নে, আজ তোদের কলেজে দিয়ে তারপর অফিসে যাব। রুহিও ভাইয়ের কথায় সম্মতি দিয়ে বলে, ওকে ভাইয়া। তারপর গিয়ে তারা খেয়ে নেয়। রুহি কলেজের জন্য রেডি হতে রুমে চলে যায়। কিছুক্ষণ পর তার দুই বান্ধবী রিমা আর নীলাও এসে পড়ে। ওদেরকে দেখে তামিম বলে, এসে গেছে দুই শাকচুন্নি। রিমা তামিমকে দেখে আরে আরে তামিমের দিকে তাকায়, দেখে তামিম তার দিকেই রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমা বুঝে পায় না তামিম কেন সবসময় তার সাথে এমন করে আর রাক্ষসের নজরে তাকিয়ে থাকে। রিমা মনে মনে বলে, এই বেটা এমন ডিপজলের মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কেন? দেখলেই তো আমার পরাণ পাখি শূন্যে উড়াল দিতে চায়। এইসব ভাবার মাঝেই রুহি চলে আসে। তারা তিনজন মিলে গাড়িতে উঠে বসে কলেজে তিনজন মিলে কথা বলতে বলতে হেঁটে ক্লাসের দিকেই যাচ্ছিল। হঠাৎ কিছু একটার সাথে তার মাথা বাড়ি খায়। রুহি আহ বলে মাথা নিচু করেই ঢলতে ঢলতে বলে ওঠে, ইস, আমার মাথাটাই গেল, এইখানে পিলার আসলো কোথায় থেকে? পিলার লাগানোর আর জায়গা পেল না, এই মাঝপথেই পিলার লাগাতে হলো কি করে? যে ইঞ্জিনিয়ার হলো নিশ্চিত অটোপাস করে ইঞ্জিনিয়ার হয়েছে বাদাইম্মার নাতিরা। সে আপন মনে বকবক করেই যাচ্ছে, সামনে একবারও তাকাচ্ছে না। যদি একবার তাকাতো তাহলে দেখতে পেত তার সামনে একজন অগ্নি মূর্তি রূপ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নীলা আর রিমা দুইজনেই ভয় শেষ। তারা আস্তে আস্তে বলে, আরে মেরি মা, সামনের দিকে তাকা। তাদের কথা শুনে রুহি সামনের দিকে তাকায়, আর যাকে দেখল তাকে দেখে তো এইবার রুহির অজ্ঞান হবার অবস্থা। আশমিন রুহির দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে, তা দেখে রুহির যায় যায় অবস্থা। যতই দুষ্টুমি করুক তবে এই আশমিন স্যারকে সে জমের মতো ভয় পায়, সবসময় কেমন গম্ভীর আর রাগী চেহারা নিয়ে থাকে। রুহি মনে মনে বলে, গুমড়ো মুখো লোক একটা, সবসবয় মুখটাকে বাংলার প্যাচ করে রাখে, হাসলে যেন তার জাত যাবে, ডেবিল একটা হুহো। খচ্চর বেটা, এখন দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খেয়ে ফেলবে। একে টিচারকে বানিয়েছে। কিন্তু কথাগুলো তার মনেই রেখে দেয়, মুখ ফুটে বলতে পারে না। বললে হয়তো এই বেটা তার গর্দান নিয়ে নিতেও 2 সেকেন্ড সময় লাগবে না। রুহির ভাবনার মাঝেই আশমিন বাজখাই ধমকে বলে উঠে, এই বিয়াদব মেয়ে, দেখে শুনে হাঁটতে পারো না? চলার সময় চোখ কোথায় থাকে তোমার? হুমার, এতক্ষণ কি বললে আমায় তুমি? রুহি, নীলা, রিমা তিনজনেই আশমিনের ধমকে কেঁপে উঠে। লীলা বেচারি মনে হচ্ছে ভয় কেঁদেই দিবে। নীলা একটু ভীতু টাইপের, সামান্যতেই ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। রুহি ভয় ঢুক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন করব না, এখন থেকে সাবধানে চলাফেরা করব, প্লিজ স্যার, মাফ করে দেন। আর মনে মনে বলে, আমার যেভাবে মন চায় সেভাবেই চলাফেরা করব, তাতে তোর কি রে বজ্জাত নাইজেরিয়ান এনাকোন্ডা? আশমিন রুহির দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলে, আর বানরের মতো তিরিং বিরিং না করে সোজা ক্লাসে যাওয়ার, যেন এমন বাদরামি করতে না দেখি। এই বলে আশমিন পাশ কাটিয়ে গটগট করে চলে যায়। রুহি আশমিনের যাওয়ার দিকে তাকিয়ে ভেংচি কেটে বলে, কত বড় সাহস আমাকে বাদর বলে, এর প্রতিশোধ তো আমি নেবই। রিমা বলে, কেন, কি করবি তুই? রুহি ঠোঁটের কোণায় বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠে, যখন করব তখন তো দেখতেই পারবি, এখন চল ক্লাসে যাই। এই বলে তিনজন ক্লাসের দিকে চলে যায়। 2টা ক্লাসের পরেই আশমিনের ক্লাস। আশমিন ক্লাসে আসতেই সবাই একদম চুপ হয়ে যায়, কারণ আশমিন একদম হই হুল্লোড় পছন্দ করে না, আর তারাও জানে আশমিন কতটা রাগী। তার ক্লাসে একটু ব্যতিক্রম করলেই তার জন্য শাস্তি বরাদ্দ।
আশমিন ক্লাসে ঢুকতেই সবাই সালাম দেয়। আশমিন সালামের জবাব দিয়ে একবার আর চোখে রুহির দিকে তাকায়। রুহি ভয়ে মাথা নিচু করে আছে। নীলা আর রিমারও একই অবস্থা, কারণ তারা যে আকাম করেছে সেই ভয়েই ধরা পড়ার ভয় কাচুমাচু হয়ে বসে আছে তিনজন। তা দেখে আশমিন বাঁকা হাসে আর মনে মনে বলে, নিজেকে যতটা চালাক মনে করো তুমি ততটাও চালাক নয়, আসলেই তুমি বোকা রানী। আশমিন এবার পড়াতে শুরু করে। ক্লাস শেষে আশিমনকে বের হতে দেখে ওরা তিনজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি ফিসফিস করে বলে, যাক বাবা, বাঁচা গেল, স্যার আমাদের চিনতে পারেনি। কিন্তু আশমিন দরজার কাছে গিয়েই আবার পিছনে ফিরে তাকায় আর রুহিকে উদ্দেশ্য করে বলে, মিস রুহি, ছুটির পরে আমার কেবিনে এসো, কিছু জরুরি কথা বলার আছে। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে চলে যায়। রুহির তো ভয়ে জান যায় যায় অবস্থা। তাহলে কি স্যার চিনে ফেললো এসবেই ভাবছে। এর মাঝেই নীলা বলে, হয়েছে, এবার ধরা পড়ে গেলি রে রুহি, এখন কি হবে? আমি আগেই না করেছিলাম স্যারের পিছনে লাগিস না, কিন্তু আমার কথা শুনিস নাই। এখন যে স্যার কি করবে সেটা ভেবেই আমার হাত পা কাঁপছে ভয়। রিমাও ভয় পাচ্ছে। এখন স্যার যদি প্রিন্সিপাল স্যারকে বলে তাদেরকে কলেজ থেকে বের করে দেয় তখন কি হবে? রুহি বলে, স্যারকে বাঁশ খাওয়াতে গিয়ে এখন নিজেই বাঁশ খেয়ে বসে আছি, এখন আমার কি হবে রে? নীলা কিছু একটা মনে করে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, তোর আর কি হবে, স্যারের বাবুর আম্মু হবি আর আমরা খালাম্নি হব। টেনশনের মাঝেও রিমা ফিক করে হেসে দেয়, আর তা দেখে রুহির আগে তেলেবেগুনে জ্বলে উঠে আর ওদেরকে বকা দিয়ে ব্যাগ নিয়ে হনহন করে ক্লাস থেকে বেরিয়ে যায়। আজ আর ক্লাস করবে না, আর স্যারের সাথে দেখাও করবে না, কয়েকদিন কলেজে আসবে না সে। তাহলে স্যার ওইসব ভুলে যাবে, এই ভেবে রাগ ভুলে খুশিতে গদগদ হয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কালো দামি গাড়ি রুহির চোখে পড়ে আর রুহি বুঝতে পারে এটাই আশমিনের গাড়ি। মাথায় একটা বুদ্ধি আসতেই বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আমাকে বানর বলা তাই না? এইবার তোমার 12টা বাজাবো চান্দু, দেখবো তুমি গাড়ি নিয়ে কিভাবে আজ বাড়ি যাও। যেই ভাবা সেই কাজ। রুহি হিজাব থেকে একটা পিন নিয়ে গাড়ির 2টা চাকা ফটো করে দেয়। কাজটা সম্পন্ন করে বিশ্ব জয় করা হাসি দিয়ে উঠে পড়ে। আর এইসব দেখে নীলা আর রিমার মাথায় হাত। তার রুহিকে বেরুতে দেখে তারাও পিছু পিছু আসে আর দেখে রুহি এই কাণ্ড ঘটিয়েছে। তারা দৌড়ে রুহির কাছে আসে আর বলে, এটা তুই কি করলি রুহি? এমনই এক আকাম করে ধরা খেয়ে গেছি, এখন আবার তুই এইসব করলি। এখন যদি স্যার এটা জানতে পারে তো তুই শেষ বইন। রুহি ডন্ট কেয়ার ভাব নিয়ে বলে, স্যার আমাকে ফেলে তো শেষ করবে, আমি কয়েকদিন ক্লাসেই আসবো না, স্যার আমাকে পাবে কোথায়? এই বলে হেলতে দুলতে চলে যায়। তার পিছু পিছু নীলা আর রিমাও যায় মাথা চাপড়াতে চাপড়াতে। ছুটির শেষে আশমিন নিজের কেবিনে বসে আছে, এখনও রুহিকে আসতে না দেখে বিরক্ত হয়। বিরক্ত হয়ে আশমিন বাহিরে চলে আসে। কলেজ প্রায় ফাঁকা হয়ে গেছে, চারদিকে নজর বুলায় কিন্তু কোথাও রুহিকে দেখতে না পেয়ে বুঝতে পারে রুহি চলে গেছে। রাগে আশমিনের মাথা ফেটে যাচ্ছে, মন চাচ্ছে এই অবাধ্য মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারতে। আশমিনেও রাগে গজরাতে গজরাতে গাড়িতে এসে বসে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি চলছে না দেখে বিরক্ত হয়ে গাড়ি থেকে নামে। আর যা দেখতে পায় তাতে তার রাগ আরও চরম পর্যায়ে উঠে যায়। সে বুঝতে পারে এই কাজটাকে করেছে সে ছাড়া তার গাড়ির আশেপাশেও আসার কেউ সাহস পাবে না। আশমিন মনে মনে বলে, তুমি বড্ড বার বেড়েছ মেয়ে, তোমাকে তো শাস্তি পেতেই হবে। আমার সাথে লাগতে আসা এই আশমিন চৌধুরীর সাথে, এর ফল তো তোমার ভোগতেই হবে মিস রুহি। রুহি খুশি মনে নাচতে নাচতে বাড়িতে ঢুকে পড়ে। রুহিকে এত খুশি দেখে আয়েশা বেগম বলে ওঠেন, কিরে তোকে আজ এত খুশি লাগছে কেন? আবার কার সর্বনাশ করে এলি তুই? রুহি মায়ের কথায় মুখটাকে ইনোসেন্ট বানিয়ে বলে, মা তুমি আমার সাথে এমন ঘসেটি বেগমের মতো ব্যবহার করো কেন? আমি কি কারো কিছু করতে পারি? আমি কত আলা বুলা সহজ সরল একটা বাচ্চা মেয়ে। আয়েশা বেগম রুহির কান টেনে ধরে বলে, ফাজিল মেয়ে, সবসময় শুধু ফাজলামি করা তাই না? রুহি মুখটাকে বাচ্চাদের মতো করে চেঁচিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আহ মা ছাড়ো, বেচারা কান কি করেছে, তুমি এই নিরীহ কানটাকে কেন ধরেছ? মেয়ের এমন চেহারা আর কথা শুনে আয়েশা বেগম হেসে দিয়ে কান ছেড়ে দেয়। রুহি ছাড়া পেয়ে দেয়, এক দৌড় সোজা তার রুমে ঢুকে যায়। আয়েশা বেগম মেয়ের কাণ্ড দেখে হেসে বলে, পাগলি একটা। আয়েশা বেগম মেয়েকে প্রচুর ভালোবাসে, মেয়েটা তার চঞ্চল দুষ্টু তবে মনটা ভীষণ ভালো। নিজেকে সবসময় হাসি খুশি রাখে এবং আশেপাশের সবাইকেও হাসি খুশিতে মাতিয়ে রাখে। আয়েশা বেগম বলেন, আমার মেয়েটাকে এভাবেই হাসি খুশি রেখো আল্লাহ, কোনো দুঃখ কষ্ট যেন আমার মেয়েটাকে উঠে না পারে। রাতে রুহি নিজের রুমে শুয়ে ফোন কল করছিল, তখনই তামিম প্রবেশ করে রুমে। তামিম গিয়ে বসে রুহির পাশে। রুহি ফোন রেখে ভাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, তা দেখে তামিম মুচকি হাসে এবং রুহির মাথায় হাত বুলিয়ে বলে, আমার পাখিটা কি করছিল?
তামিম ভাইয়ের কথায় বলে, এই তো একটু ফোন কল করছিলাম, তুমি কখন এলে ভাইয়া? তামিম বলে, এই তো একটু আগে এসেছি, একটা গুড নিউজ আছে পাখি। রুহি খুশি হয়ে বলে, কি গুড নিউজ ভাইয়া? তামিম বোনের খুশি দেখে মুচকি হাসে আর বলে, রিশান ভাইয়ের বিয়ে আর 5 দিন পরেই, তাই ফোন দিয়ে আমাদের যেতে বলেছে। এই কথা শুনে রুহি লাফ দিয়ে উঠে পড়ে আর তামিমের গলা জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি বলছো ভাইয়া? বলো না আমরা কবে যাব? তামিম বলে, এই তো আগামীকাল সকালে রওনা দেবে, কিন্তু আমি যেতে পারবো না। রুহি মন খারাপ করে বলে, কেন ভাইয়া, তুমি যাবে না কেন? তামিম বোনের মন খারাপ দেখে গাল টেনে হেসে বলে, অফিসের জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে 1 সপ্তাহের জন্য। রুহি মন খারাপ করে বসে থাকে, তা দেখে তামিম বলে, মন খারাপ করে না সোনা বনুটা, আমাকে ভিডিও কলে সব দেখাস, মনে করবি আমি তোদের সাথেই আছি। রুহি এবার বলে, আমি একা যাব না। তামিম, একা কোথায়? মা বাবা তো যাবে। রুহি এবার মুখটাকে আরো মলিন করে বলে ওঠে, তুমিও যাবে না? আবার ওইখানে রিমা নীলাও থাকবে না? দূর, আমি যাবই না। তামিম হেসে দেয় রুহির কথায় আর বলে, আমি তো জানি আমার বোনটার তার 2 সাথী ছাড়া সময় কাটে না, তাই তো তাদেরকেও বলেছি, যাওয়ার জন্য অনুমতি নিয়েছি। রুহি এবার খুশিতে জড়িয়ে ধরে তার ভাইকে আর বলে, সত্যিই ভাইয়া, তুমি খুব 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 ভালো আল্লাবু ভাইয়া। তামিমেও হেসে বোনকে জড়িয়ে ধরে বলে, আমিও ভালোবাসি আমার দুষ্টু পিচ্ছি বোনটাকে। এই বলে রুহির কপালে চুমু এঁকে দেয়। তারপর আর কিছুক্ষণ থেকে তামিম চলে যায় রুম থেকে। রিশান হলো রুহির মামাতো ভাই, রুহিদের নানু বাড়ি রাঙামাটি। রিশানের বিয়ে, তাই রাঙামাটি যাবে তারা। তামিম চলে যেতেই রুহি মনে মনে বলে, যাক বাবা, ভালো হয়েছে, এই কয়দিন কলেজে যেতে হবে না, ওই গুমড়ো মুখোটার মুখোমুখি হতে হবে না আর। এই বলে খুশিতে গান গাইতে থাকে, কলেজে যাব না, না না, গুমড়ো মুখো স্যার আমাকে পাবে না, না না। কিছুক্ষণ বিছানার উপর লাফিয়ে রিমা আর নীলিকে গ্রুপ কল দিয়ে কথা বলতে থাকে। আশমিন সহ খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল, তখন আশমিনের বাবা জাবির চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমাদের আগামীকাল রাঙামাটি যেতে হবে তোদের ফুফির এখানে। এটা শুনে সাইদা বলে, কেন বড় আব্বু? জাবির চৌধুরী বলে, রিশানের বিয়ে 5 দিন পরেই, তাই আমাদের সবার যেতে হবে। এই কথা শুনে সবাই খুশি হয় ভীষণ, কিন্তু আশমিন নির্বিকার কোনো কথা বলে না, চুপচাপ খেতে থাকে। তা দেখে জাবির চৌধুরী বলেন, আশমিন, তোমার কলেজ থেকে ছুটি নাও, তোমাকেও যেতে হবে। আশমিন এক পলক বাবার দিকে তাকায়, তবে কিছু বলে না। জাবির চৌধুরীও কিছু বলে না, কারণ তিনি জানেন তার ছেলে রাগী জেদি হলেও মা বাবার কথা কখনো ফেলবে না। আশমিন খেয়ে উপরে নিজের রুমে চলে যায়। আশমিন বিছানায় শুয়ে ফোন করে একটা ছবি জুম করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই ছবির দিকে আর বিড়বিড় করে বলে, তুমি এত মায়াবী কেন মায়াবতী? আমি যে ভীষণভাবে তোমার মায়াতে আসক্ত হয়ে গেছি মায়াবতী। এই বলে ছবিতে একটা চুমু খায়। তারপর ছবির দিকে তাকিয়ে কি মনে করে একটা রহস্যময় হাসি দেয়। রুহি আজ সকাল সকাল উঠে যায়, সে আজ ভীষণ খুশি। রুহি ফ্রেশ হয়ে নিচে চলে যায়, দেখে তার বাবা সোফায় বসে চা খাচ্ছে। রুহিকে দেখে তার বাবা বলে, উঠে গেছো মামুনি? রুহি, হুম বাবাই। রুহির বাবা, সব কিছু গুছিয়ে নিয়েছো? জি বাবাই, রাতেই সব গুছিয়ে নিয়েছি। কখন যাব বাবা, আমার যে আর তরস হইছে না। রুহির কথায় আমজাদ হোসেন হাসেন আর বলে, এই তো একটু পরেই রওনা হব, তা রিমা আর নীলাকে বলো রেডি হয়ে আমাদের এখানে চলে আসতে। আমজাদ হোসেনের কথায় রুহি কিছু বলতে যাবে, তখনই নীলা আর রিমা দরজায় থেকে বলে ওঠে, আমরা এসে গেছি আঙ্কেল, তাড়াতাড়ি চলো তো, আমাদের ভীষণ এক্সাইটেড লাগছে। রুহির বাবা এদের কাণ্ড দেখে শুধু হাসে। এই 3টা মেয়ে যেখানে থাকে সেই জায়গাটা একদম গরম থাকে, হাসি আনন্দে মাতিয়ে রাখে সব সময়। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। রুহি আর রিমা নীলা রুমে যায়, রুহি রেডি হচ্ছে আর নীলা রিমা তাদের মতো কথা বলছে আর হাসছে। রিমা একটু জোরে জোরেই হাসছে। তখনই তামিম রুমে প্রবেশ করে আর রিমাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে এমন রাক্ষসী কটকটির মতো হাসছো কেন হুম? তোমার হাসি শুনে তো যে কেউ ভয় হার্ট অ্যাটাক করবে। তামিমের কথা শুনে নীলা আর রুহি হেসে দেয় আর রিমা রেগে তামিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই আপনার সমস্যা কি হে? আপনি সবসময় আমার পিছনে পড়ে থাকেন কেন? আজব। তামিম বলে, আমি তোমার পিছনে গেলাম কখন মেয়ে, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, উল্টা পাল্টা কথা বলবে না বলে দিলাম। আর শুনো, বিয়ে বাড়িতে যাচ্ছ, ওইখানে গিয়ে এভাবে হাসবে না একদম, তখন আমাদের বদনাম হবে। রিমা কিছু না বলে শুধু রাগী চোখে তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিম এবার রুহির কাছে গিয়ে বলে,
পাখি আমি চলে যাচ্ছি, সাবধানে যাস আর আমাকে ফোন করিস গিয়ে বনু। এই বলে রুহির কপালে চুমু দেয়। রুহি ভাইকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ভাইয়া, তুমিও সাবধানে যাইও। ভাই বোনের এমন ভালোবাসা দেখে নীলার চোখে পানি চলে আসে, কারণ নীলার ভাই নেই, সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর রিমার একটা ছোট ভাই আছে 7-এ পড়ে। নীলার দিকে তামিমের চোখ যেতেই তামিম বলে, কিরে বুড়ি, কাঁদছিস কেন? কি হয়েছে? নীলা বলে, না মানে ভাইয়া এমনই। তামিম হয়তো বুঝতে পারে নীলার মনের অবস্থা, তাই তামিম নীলাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না পাগলি, তুই তো আমার রুহির মতোই, আমার আরেক বোন ভাই নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোর বড় ভাই। নীলা তামিমের কথায় শব্দ করে কেঁদে দেয় আর তামিমকে জড়িয়ে ধরে। তামিমেও পরম মমতায় নীলার মাথায় হাত বুলায়। আর এসব রিমা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম নীলাকে ছেড়ে দিয়ে রিমার দিকে তাকায়, দেখে রিমা এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে তামিম বলে, তুমি এভাবে তাকিয়ে আছো? তোমার মতো পেতনিকে আমার বোন বানাবো না আমি। তামিমের কথা শুনে এবার নীলার মুগ্ধতার জায়গায় এসে ভিড় জমায় রাগ, এই লোকটা সবসময় তার সাথে এমন করে কেন? বদ ছেলে। এইসব মনে মনে ভেবে তামিমের দিকে তাকিয়ে ভেংচি মেরে দেয়। তামিম বেরিয়ে যায় রুম থেকে। তারা রওনা দেয় রাঙামাটির উদ্দেশ্য। প্রায় 8 ঘন্টা জার্নি করে তারা পৌঁছায় রাঙামাটি রুহিদের মামার বাড়ি। সবাই এসে রুহিদের নিয়ে বাড়ির ভিতরে যায়। সবাই খুব খুশি, বিশেষ করে রুহির বয়সী মেয়েরা, কারণ এখানে রুহি আসলেই তাদের সাথে সবসময় থাকে এবং আনন্দ দুষ্টুমিতে তাদের দিন কাটে। রুহিকে তার মামার বাড়ির সবাই খুব পছন্দ এবং ভালোবাসে। সবার সাথে কৌশল বিনিময় করে ফ্রেশ হতে চলে যায় রিমা। নীলা আর রুহি একসাথে থাকবে। ক্লান্ত থাকায় তারা আজ বেশি দুষ্টুমি করেনি। কিছু খেয়ে রুমে গিয়ে বিছানায় 3 বান্ধবী চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। তাদের এখন আপাতত কেউ ডিস্টার্ব করছে না, ঘুমাচ্ছে ঘুমাক। রাত 8টায় রুহির ঘুম ভাঙে। আশেপাশে তাকিয়ে দেখে নীলা আর রিমা নেই। রুহি ভাবে হয়তো উঠে নিচে গেছে। রুহি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে নিচের দিকে যাওয়ার জন্য হাঁটা দেয়, অমনি কারো সাথে ধাক্কা খেয়ে ছিটপটাং হয়ে নিচে পড়ে যায়। রুহি কান্না কান্না ভাব নিয়ে নিচে তাকিয়েই বলে উঠে, কোন জলহস্তি রে আমাকে এভাবে ফেলে দিল রে, আমার কোমরটাই ভেঙে দিল, এখন আমাকে বিয়ে করবে কে? কেউ কি আর কোমর ভাঙা মেয়েকে বিয়ে করতে চাইবে? আয়া, এখন যদি আমাকে ভাঙ্গা চূড়া হিসেবে ভাঙ্গারি ওয়ালার কাছে বিক্রি করে দেয় তখন কি হবে? এই কোন বাদাইম্মার নাতি রে? এই বলে উপরে তাকাতেই রুহি থম মেরে যায়। রুহি ভাবছে হয়তো সে ভুল দেখছে, তাই চোখ দুটি ঢোলে আবারও তাকায়, কিন্তু না, সামনে থাকা মানুষটা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি বীর বীর করে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিজিল আজিম। এখানে স্যার আসলো কিভাবে? নাকি স্যারের রূপে কোনো জিন তার সামনে দাঁড়িয়ে আছে? এটা ভাবতেই রুহির অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ে ভয়ে বলে, জিন স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কিছু করিনি, সত্যি বলছি। আশমিন বেশ অবাক হয়ে যায় রুহির কথায়। পরক্ষণেই রুহির অবস্থা দেখে আশমিনের পেট ফেটে হাসি আসছে, তবে হাসি আটকে রেখে গম্ভীর গলায় ধমকে বলে, এই মেয়ে কি আবোলতালো বকে যাচ্ছ কখন থেকে? তুমি কি পাগল মেয়ে? আর আমাকে জিন স্যার বললে কেন? আমাকে কি দেখতে জিনের মতো লাগে? রুহি আশমিনের ধমকে আরো ভয় পেয়ে যায়। সে উঠে উল্টো দিক দিয়ে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় এবং জোরে জোরে শ্বাস নিতে থাকে, যেন আর একটু সময় থাকলে দম বন্ধ হয়ে মরে যেত। আশমিন সেখানেই আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে, হয়তো ভাবতে পারেনি রুহি এমন করবে। কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে, পেয়েছি তোমাকে মেয়ে, আমার সাথে লাগতে আসার শাস্তি এখন তোমাকে হাড়ে হাড়ে বুঝাবো বজ্জাত মেয়ে। এই বলে সে নিচে চলে যায়। আশমিনরা ঘন্টা খানিক আগেই এসেছে, ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিল, তখনই রুহির সাথে ধাক্কা খায়। আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহির বকবকানি শুনছিল। রুহি নিজেকে কোনো রকম ঠিক করে বেলকনির দিকে পা বাড়ায়, তখনই দেখতে পায় বেলকনি থেকে রিমা আর নীলা আসছে। রুহি ভাবছে ওরা বেকনিতে ছিল এতক্ষণ, আর আমার সাথে এত কিছু হয়ে গেল, এই বয়রা গুলো শুনতেও পেল না, আজব তো। রিমা রুহিকে দেখে বলে, কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? আর কখন উঠলি ঘুম থেকে? রুহি বলে, এই শয়তানের নানিরা, কোন দুনিয়ায় ছিলি তোরা হে? আমি যদি মরেও যাই তবুও দেখা যাচ্ছে তোরা টের পাবি না, কুত্তির দল, তোদের মতো বান্ধবী আমার লাগবে না, হিঁচা মারি তোদের। রুহি একদমে কথাগুলো বলে নিঃশ্বাস নেয়। আর রিমা আর নীলা দুইজনেই রুহির কথায় তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে, তারা বুঝে পাচ্ছে না রুহি এমন করছে কেন হঠাৎ। তখনই রুহির মা আয়েশা বেগম রুমে ঢুকে আর বলে,
এই যে মা জননীরা, খেতে চলুন, সবাই অপেক্ষা করছে। এই বলে উনি বেরিয়ে যান আর উনার পিছু পিছু ওরা তিনজনেও যায়। এইবার নীলা বলে, এই রুহি, তুই এমন করছিস কেন? কি হয়েছে একটু বলবি? রুহি বলে, আমি নিজেও জানি না কি হয়েছে, আমার মনে হচ্ছে এই বাড়িতে জিন আছে। নীলা চিল্লিয়ে বলে, কি বললি তুই? বোন, এমন কথা বলিস না, তুই তো জানিস আমি এসবে কতটা ভয় পাই। রিমা বলে, আরে মেরি মা, আস্তে চিল্লা। আর রুহি, তুই কি বলছিস, মাথা ঠিক আছে তোর? ওরা কথা বলতে বলতে নিচে নেমে আসে। রিমা আর নীলা সামনে টেবিলের দিকে তাকিয়ে আশ্বিনকে দেখে যেন তারা একটা ঝটকা খায়। রিমা রুহিকে আস্তে আস্তে বলে, কিরে রুহি, স্যার এখানে কেন রে? রিমার কথায় রুহিও তাকায় সেদিকে, দেখে রিশানের সাথে হেসে হেসে কথা বলছে। রুহি বুঝতে পারে এটা জিন নয়, বরং স্বয়ং আশ্বিন স্যারেই জলজন্ত বসে আছে। রুহি মনে মনে বলে, তাহলে সত্যি স্যার আছিল, আর আমি কি না কি বলেছি? আল্লাহ আমারে একটু সুবুদ্ধি দাও। কিন্তু স্যার এখানে কেন? এটাই ওর মাথায় ঢুকছে না। রুহির ভাবনার মাঝেই নীলা একই প্রশ্ন করে। তখন রুহি বিরক্ত নিয়ে বলে, আমি কি করে বলবো বল, তোরা যেখানে আমি তো সেখানেই। খাবার টেবিলে কোনো কথা না বলে ভদ্র সভ্য মেয়ের মতো খেতে থাকে, আর মাঝে মাঝে আশ্বিনকে আর চোখে দেখে। খাওয়ার শেষে ড্রয়িং রুমে সবাই এসে বসে এবং রুহিরা জানতে পারে যে আশিমন স্যার হলো রিশানের মামাতো ভাই, তবে রুহি ওদেরকে এর আগে দেখেনি, তাই জানত না এই ব্যাপারে। কিছুক্ষণের মধ্যেই রুহি সবার সাথে মিশে যায় আর সাইসিদার সাথেও বেশ ভাব হয়ে যায় তিন বান্ধবীর। রুহি মাঝে মাঝে এমন কথা বলে উঠে যে কেউ না হেসে পারে না। নীলা, রিমা, সাইদা হেসে খুঁটি খুঁটি হচ্ছে। আর কেউ একজন নীলার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, চোখের পলক এক মুহূর্তের জন্যও তার নড়চড় হচ্ছে না। তা কেউ খেয়াল না করলেও একজনের চোখে ঠিকই পড়েছে, আর সেটা হলো আশ্বিন। আশ্বিন জিহানের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে, তা দেখে জিহান তথমথ খেয়ে যায়, তার চোখ নামিয়ে নেয়। রাতে একটা রুহির ঘুম আসছিল না, এতক্ষণ ঘুমানোর ফলে তার চোখে কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না, অথচ এই দুই বানর বেঘুরে ঘুমাচ্ছে। রুহি বিছানা থেকে উঠে বসে চাঁদের আলো জানালা দিয়ে এসে রুমটা আলোকিত করে দিয়েছে। রুহি জানালা দিয়ে বাহিরের দিকে তাকায়, চাঁদের আলোয় পরিবেশটা খুব মোহনীয় এবং নজর কাড়া লাগছে। রুহি কিছু একটা মনে করে রুম থেকে বেরিয়ে যায়, ছাদের দিকে চলে যায়, মনে মনে ভেবে নেয় আজ সে চন্দ্র বিলাস করবে এবং এই সুন্দর মোহনীয় পরিবেশটা উপভোগ করবে। ছাদের দরজায় আসতেই কারো গিটারের টুংটাং শব্দ শুনতে পায়। রুহি শব্দ অনুসারে সেদিকে তাকায়, দেখতে পায় কেউ একজন উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে আর গিটারের স্বর তুলছে। রুহির কাছে খুব ভালো লাগছে বিষয়টা, সে ধীরে ধীরে এগিয়ে যায় সেদিকে। তখনই এক সরেলা কণ্ঠে গেয়ে ওঠে, তুই কবে যে বুঝবি বল, এই পাগল মনের উতাল পাতাল। হলো বাঞ্জারা বাঞ্জারা, হলো বাঞ্জারা বাঞ্জারা এই মন, তোর পথেই পথ চেয়ে আমি আছি সারাক্ষণ। জানি না কিভাবে মনেরই স্বভাবে মিশে গেলি তুই, দিলি না যে ছায়া হলিয়ে আলেয়া, তবুও ভাবে ছুঁই এই জীবন মরুতে তোকে খোঁজে দুই নয়ন। হলো বাঞ্জারা বাঞ্জারা, হলো বাঞ্জারা বাঞ্জারা এই মন। এতক্ষণ রুহি খুব মুগ্ধ হয়ে গানটা শুনছিল। রুহির মনে কেমন অদ্ভুত এক ফিলিং হচ্ছে, এক অজানা ভালো লাগা কাজ করছে। কিন্তু রুহির ভালো লাগায় এক বালতি পানি ঢেলে আশ্বিন এক ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে এত রাতে এখানে কি করছো হুম? রুমে যাও। রুহি আশ্বিনের ধমকে কেঁপে উঠে আর ভয় পেয়ে যায়, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে ধূপধাপ হেঁটে নেমে আসে আর মনে মনে আশ্বিনের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। শয়তান বজ্জাত এনাকোন্ডা বাদাইম্মার নাতি সবসময় শুধু ধমকের উপর রাখে, ধমক ছাড়া মনে হয় তার মুখ দিয়ে মিষ্টি কথা বের হয় না। জন্মের সময় মনে হয় মধুর পরিবর্তে তিতা করলার রস ওর মুখে ঢেলে দিয়েছিল। ডেবিল একটা, তোর কপালে বউ নেই, থাকলেও বিবাহিত 50 বছরের মহিলা হবে তোর বউ, এই আমি অভিশাপ দিলাম। এদিকে আশ্বিন আকাশের দিকে তাকিয়ে আনমনেই বলে, হাজার নারীর ভিড়ে শুধু তোমাকেই খুঁজে নিয়েছি, আমার এই মন চিরকালের তরে শুধু তোমাকেই দিয়ে দিয়েছি মায়াবতী। বিয়ের আরও 4 দিন বাকি, যা কাজ আছে তা তো বড়রাই সামলাবে, আর ছোটরা এরা তো আনন্দ হৈহল্লোরেই সময় কেটে যায়, কাজ করবে কখন? আর এরাই বা আর কি কাজ করবে? আর যেখানে রুহি আছে সেখানে কাজের পরিবর্তে অকাজটাই বেশি হবে। রুহি, রিমা, নীলা আর কয়েকটা মেয়ে রুমে বসে আড্ডা দিচ্ছিল, তখন হঠাৎ রুহি বলে ওঠে, চল আমরা ঝিলের কাছে যাই, একটু ঘুরে আসা যাবে, সময়টাও কেটে যাবে। সবাই রাজি হয়ে যায়। রুহির নানু বাড়িটা কিছুটা গ্রাম্য এলাকায়, ভীষণ সুন্দর এলাকাটা। গ্রামের প্রাকৃতিক দৃশ্য নজর কাড়া। রুহি, রিমা, নীলা, সাইসিদা আর রিশা আরও কয়েকটা মেয়ে মিলে রুম থেকে বের হয় ঝিলে যাওয়ার জন্য। রিশা রিশানের বোন, রুহির সমবয়সী।
সবগুলোকে একসাথে আসতে দেখে রুহির মামি মনোয়ারা বেগম বলেন, কি রে তোরা এমন দল বেঁধে কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে যুদ্ধযাত্রায় রওনা হচ্ছিস। রুহি তার মামিকে জড়িয়ে ধরে বলে, মামি আমরা একটু ঝিলের কাছে যাব ঘুরে আসতে। ঝিলের কথা শুনেই আয়শা বেগম বলে উঠেন, একদমও না, তোরা এখানে যাবি না। রুহি মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কেন যাব না মা? এবার রুহির মা কিছুটা গম্ভীর স্বরে বলে উঠে, তুই ওখানে গিয়ে একদম স্থির থাকবি না, আমি জানি কখন লাফাতে লাফাতে ঝিলের পানিতে পড়ে যাস নিজেই বুঝতে পারবি না। আর তুই সাঁতারও জানিস না, এর চেয়ে বরং না যাওয়াই ভালো। শুরু হয়ে যায় রুহির মেলোড্রামা। ন্যাকা কান্না করতে করতে বলে, মা একটু যাই, দেখো আমি একদম দুষ্টুমি করব না আর লাফালাফি তো করবই না, প্লিজ মা। রুহিরকে এভাবে বলতে দেখে মনোয়ারা বেগম বলেন, তুমি আর না করবে না আপা, যাক একটু ঘুরে আসুক, এতে সবারই ভালো লাগবে। আর রুহিকে উদ্দেশ্য করে বলে, রুহি মামুনি তুমি একদম দুষ্টুমি করবে না, বুঝেছ? রুহি মাথা নাড়ায়, মানে সে বুঝেছে। ব্যাস আর পায়কে দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। পিছু পিছু অন্যরাও যায়। পিছন থেকে মনোয়ারা বেগম রিশাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রুহিকে দেখে রাখতে। রুহিরা যাবার প্রায় 30 মিনিট পর আশমিন আর রিশান বাড়ি আসে, তারা একটা কাজে বাহিরে গিয়েছিল, এখনই এসেছে। আশমিন বাড়িতে ঢুকে দেখে কেমন এক অদ্ভুত নির্বতায় ছেয়ে আছে, কোনো হৈহল্লোর কথা বলার শব্দ পাচ্ছে না। আশমিন মনে মনে ভাবে, কি ব্যাপার, বাড়িটা এত নীরব লাগছে কেন? ওই বাচাল মেয়েটা থাকা সত্ত্বেও এতটা নীরব, মানতে পারছি না বিষয়টা। আশমিনকে এভাবে ভাবতে দেখে রিশান বলে, কিরে আশমিন কি ভাবছিস? আশমিন সোজাসুজি জবাব দেয়, এতটা নীরব লাগছে কেন? কোনো সাড়া শব্দ নেই। তোমার ওই বাচাল বোনটা থাকলে তো এতটা নীরব হওয়ার কথা না। আশমিনের কথায় রিশান মিছে রাগ দেখিয়ে বলে, খবরদার আমার মিষ্টি বোনটাকে একদম বাচাল বলবি না। আর তুই কিন্তু আমার এই বাচাল বোনটার প্রেমেই আরো 5 বছর আগেই পিছলে খেয়ে পড়েছিলি। আশমিন এবার মাথা চুলকায় আর বিড়বিড় করে বলে, সেটা তোমার ওই বোন বুঝলে তো, সে তো আছে সারাক্ষণ তার দুষ্টুমি নিয়ে, কোনো সময় কোনো কিছু সিরিয়াসলি নেয় না। রিশান আফসোসের স্বরে বলে, আহারে আমার ভাইটাকে বলবে? এমন রাগী গুরুগম্ভীর ছেলেটাও এত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে? আশমিন বলে, কেন রাগী গম্ভীর ছেলেরা কি ভালোবাসতে পারে না নাকি? রিশান, অবশ্যই পারে, কিন্তু তুই ওকে ভালোবাসার কথা জানাচ্ছিস না কেন? আশমিন বলে, জানাবো সময় হলে, আগে তো মহারানীর মনে আমার প্রতি ভালোবাসার অনুভূতি জাগাই, আমাকেও সে বুঝে নিক তাকে কতটা ভালোবাসি, সে বুঝে নিক। তাদের কথোপকথনের মাঝেই হাতে শরবতের গ্লাস নিয়ে এগিয়ে আসেন মনোয়ারা বেগম। রিশান গ্লাস নিতে নিতে বলে, মা এত নীরব লাগছে কেন? পরি আর বাকিরা কোথায়? রুহিকে রিশান পরি বলেই ডাকে, কারণ পরির মতোই দেখতে রুহি। মনোয়ারা বেগম বলেন, সবাই মিলে ঝিলের পাড়ে ঘুরতে গেছে। এই বলে উনি চলে যান। মনোয়ারা বেগম যাওয়ার সাথে সাথেই আশমিন দাঁড়িয়ে যায় এবং আশমিনকে বলে, ভাইয়া আমি যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো। রিশান বুঝতে পারে আশমিনের এমন করার কারণ। সেও আশমিনের পিছু পিছু যায় আর যেতে যেতে মনে পড়ে, রিশান পরিরে আজ তোর কপালে দুঃখ আছে, যেই সেই দুঃখ না, একদম ঠাডা পড়া দুঃখ। রুহিরা ঝিলের কাছে এসে পৌঁছায়। রিমা কখনো ফোন দিয়ে সেলফি তুলছে, আবার কখনো গুনগুনিয়ে গান গাইছে। নীলা আশেপাশে দেখছে ঘুরে ঘুরে। আর রুহি বকবক করেই যাচ্ছে। হঠাৎ ঝিলের পাশে একটা নৌকা রাখা, তা দেখে খুশিতে মাকে দেওয়া কথা ভুলে দৌড়ে নৌকার কাছে যায়। তা দেখে রিশা বলে উঠে, রুহি সাবধানে পড়ে যাবি, আর ওইখানে কেন যাচ্ছিস? ফুপি কিন্তু নিষেধ করেছিল এমন দৌড়া দৌড়ি না করতে। কে শুনে কার কথা? রুহির মতো নৌকায় গিয়ে উঠে। একদম নৌকার মাথায় গিয়ে পা ঝুলিয়ে বসে। রিশা নীলাও গিয়ে দাঁড়ায় নৌকার কাছে আর বলে, প্লিজ বইন তুই নেমে আয়, অসাবধানতায় পড়ে যাবি। তোর নৌকায় উঠার শখ থাকলে পড়ে উঠিস, রিশান ভাইকে নিয়ে আসবনে আরেকবার। কিন্তু রুহি শুনছেই না, সে পানিতে পা ভিজাচ্ছে, কখনো হাত দিয়ে পানি নিয়ে রিশাদের দিকে ছিটিয়ে দিচ্ছে। রিশা আর নীরা না পেরে অবশেষে গিয়ে গাছতলায় বসে। রিশান আর আশমিন কিছু সময়ের মধ্যে এসেই পৌঁছায় রুহিদের কাছে। আশেপাশে রুহিকে না দেখে রিমাকে জিগায়, রুহি কোথায়? রিমা আঙুল তাক করে দেখিয়ে দেয়। আশমিন তাকিয়ে দেখে রুহি নৌকার মাথায় বসে পানিতে পা ভিজিয়ে রেখেছে। তা দেখে আশমিনের রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। এই মেয়ের চিন্তায় সে পাগল প্রায়, আর এই মেয়ে তার চিন্তাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়ে, কোথায় বসে আছো দেখো। আশমিন রেগে সেদিকে এগিয়ে যায়। রিমা তাকিয়ে থাকে, সে বুঝতে পারছে না আশমিনের হঠাৎ রেগে যাওয়ার কারণ। আশমিন রুহিকে ধমকে বলে উঠে,
এই মেয়ে তুমি ওইখানে বসে আছো কেন হুম? তাড়াতাড়ি নেমে আসো বলছি নয়তো ভালো হবে না। রুহি তেড়ামি করে বলে, নামবো না কি করবেন আপনি? এটা আপনার কলেজ না যে আমাকে শাসন করবেন, আর না এখন আমি আপনার স্টুডেন্ট হুম। এই বলে মুখ ফিরিয়ে নেয়। আশমিন কাছু না বলে নৌকায় উঠে আস্তে আস্তে এগিয়ে যায় রুহির দিকে। গিয়ে রুহিকে হঠাৎ কোলে তুলে নেয়। হঠাৎ কোলে নিতেই রুহি চমকে যায় দেখে আশমিন তাকে কোলে নিয়েছে, তা দেখে রুহির চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা সে কি দেখছে? রুহি এবার অবাক, তার রেশ কাটিয়ে বলে ওঠে, এসব কি অসভ্যতামু স্যার, আমায় কোলে নিয়েছেন কেন? নামান আমাকে, অসভ্য বদলোক। কিন্তু আশমিন ছাড়ে না, উল্টো আরো শক্ত করে ধরে আর বলে, বেশি কথা বললে একদম ঝিলের পানিতে ফেলে দেব বলে দিলাম। রুহি এবার ভয় আশমিনের শার্টের কলার চেপে ধরে। তা দেখে আশমিন বাঁকা হাসে। আশমিন খুব সাবধানে রুহিকে নিয়ে নৌকা থেকে নেমে আসে। আর কোল থেকে নামিয়ে ঠাতাড়া চিহ্ন সস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় রুহির গালে। থাপ্পড় খেয়ে রুহি তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে, আর সাথে বাকিরাও, কারণ তাদের বোধগম্য হল না রুহিকে তারা চিহ্ন পোপর কেন দিল। রুহি ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে আশমিনের দিকে। আশমিন রেগে চিৎকার করে বলে, এই মেয়ে সমস্যা কি তোমার হে? তুমি ওইখানে কেন গিয়ে বসেছিলে? যদি পড়ে যেতে তখন কি হতো হে? সব সময় তোমার ফাজলামু না করলে চলে না তাই না? এই বলে হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রুহি এত জোরে থাপ্পড়ের আগে কখনো খায়নি, গালটা যেন জ্বলে যাচ্ছে রুহির। রিশান রুহির কাছে এসে বলে, তুই তো সাঁতার জানিস না, পড়ি যদি পড়ে যেতি তাহলে কি হতো বলতো? এই বলে রুহিকে জড়িয়ে ধরে রুহি রিশানের আদরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না করে দেয়। আশমিন আর চোখে তা দেখে তারও খুব কষ্ট হচ্ছে রুহিকে কান্না করতে দেখে। কিন্তু তারও মাথায় রাগ উঠে গেছিল রুহিকে ওই অবস্থায় দেখে। রুহির ফর্সা গালটা লাল হয়ে গেছে। রিমা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে আশমিনের দিকে। রিমা মনে মনে বলছে, কিছুটা একটা গড়বড় আছে, নয়তো স্যার কেন রুহির জন্য এত অস্থির হয়েছিল ওইখানে দেখে। আর রুহি সাঁতার জানে না, এটা স্যার কি করে জানলো? কি চলছে স্যারের মাঝে, নাকি রুহিকে ভালোবাসে স্যার, আমাকে তো জানতেই হবে। বিকাল সময় সবাই ছাদে মাদুর বিছিয়ে বসে আড্ডা দিচ্ছে। সাথে আশমিন, জিসান, রিশান ওরাও আছে। রুহি তার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। কথার মাঝেই তামিম বলে, পাখি, তোর ওই পেতনি সাতচুন্নি মার্কা বান্ধবীটা কোথায় রে? কি করে সে? রুহি ভাইয়ের কথায় ঠোঁট টিপে হাসে। রুহি বুঝতে পারে তার ভাই যে তার বান্ধবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুহি বলে, কেন ভাইয়া? তুমি আমার বান্ধবীর কথা জানতে চাইছো কেন? মিস করছো নাকি তাকে? রুহির কথায় তামিম কেসে উঠে আর আমতা আমতা করে কিছু বলতে যাবে। তখনই রিমা বলে উঠে, এই যক্ষা রোগীর মতোকে এভাবে কাশছে রে। তামিম বুঝতে পারে কথাটা রিমা তাকেই বলেছে। তাই তামিম বলে, এই রুহি, তোর থেকে কোনো শাকচুন্নির কথা শুনতে পেলাম মনে হচ্ছে। ব্যাস রেগে যায় রিমা, আর ফোনেই তারা ঝগড়া করতে শুরু করে। সবাই ওদের কাণ্ড দেখে হেসে কুটিকুটি হচ্ছে। রুহিও হাসছে। আশমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির হাসি মাখা মুখটার দিকে, কি মায়াবী লাগছে তার হৃদমোহিনী। সেই 5 বছর আগেই এই মেয়েটা তার হৃদয় প্রেমের ঘণ্টা বাজিয়েছিল, যা এখনেও ক্রমাগত বেজেই যাচ্ছে। তার হৃদয়ের রানী, তার হৃদমোহিনী তাকে তার মায়া জালে আবদ্ধ করে নিয়েছে। রুহি কথা শেষ করে আশমিনের দিকে তাকায়, দেখে আশমিন তার দিকেই তাকিয়ে আছে। তা দেখে আশমিন একটা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে আশমিন শব্দ করে হেসে দেয়। জিসান বলে, আশমিন, তুই এভাবে একা একা হাসছিস কেন? জিন ভর করেছে নাকি? আশমিন বলে, না রে, জিন নয়, এক পরী ভর করেছে। জিসান আশমিনের দৃষ্টি অনুসরণ করে তাকায়, দেখে আশমিন রুহির দিকে তাকিয়ে আছে। তা দেখে জিসান মুচকি হেসে বলে, ওহ, তাহলে এই ব্যাপার ভাই, আমার ডুবে ডুবে জল খাচ্ছ। রাতে রুহি, রিমা আর নীলা রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই রিমা বলে, আমার একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে সেই দুপুর থেকে। নীলা বলে, কি কথা, আমাদেরও বল শুনি একটু। রিমা বলে, আমার মনে হচ্ছে স্যার রুহিকে ভালোবাসে। নীলা বলে, আমারও তাই মনে হচ্ছে। ওদের কথা শুনে রুহি বলে, একদম ফালতু কথা বলবি না, যখন তখন ধমকে ওঠে, মেজাজ দেখায়, আর আজ আমায় থাপ্পড়ও মারল, কোথায় দেখলি ভালোবাসা? আর উনি আমাকে ভালোবাসতে যাবে কেন? রুহির কথায় রিমা কিছু বলতে যাবে, তখনই রুহি রিমাকে থামিয়ে দিয়ে বলে, আর বাজে কথা বলবি না বলে দিলাম। রুহির কথা বলার মাঝেই তার ফোনে একটা মেসেজ আসে। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় অন্য নাম্বার থেকে এসেছে।
রুহি মেসেজটা পড়ে হা হয়ে যায়, তা দেখে নীলা ফোনটা নিয়ে মেসেজটা জোরে জোরে পড়তে শুরু করে। মেসেজে লেখা, বিবিজান তোমার স্বামীজানকে ভুলে গেলে? এই কদিনে তোমার এই অবলা স্বামীজানের একটা খবরও পর্যন্ত নিলে না, এটা কিন্তু ঠিক না বিবিজান। তবে সমস্যা নেই, এখন দুজন এক বাড়িতে এক ছাদের নিচেই আছি। বিবিজান প্রস্তুতি হও আমার বাবুর আম্মু হওয়ার জন্য। ইতি তোমার বাবুর আব্বু। রিমা। নীলা অবাক হয়ে যায়। নীলা বলে, খেয়েছো রুহি রানী ধরা, এবার খেয়েছো? আমি কিছু জানি না, আমি একদম এসবের মধ্যে নেই, আমি বরং ঘুমাই। রিমাও বলে, আমিও নেই রুহি রানী, আমিও ঘুমালাম, তুমি বরং তোমার বাবুর আব্বুর জন্য অপেক্ষা করো। এই বলে দুইজন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আর এদিকে রুহির কাদো কাদো অবস্থায় এই শয়তানগুলা নিজেরাই সঙ্গ দিয়ে এখন কেমন রুহিকে একা ফাঁসিয়ে দিয়ে পল্টি খেলো কিভাবে? এগুলো কি বন্ধু নাকি মীর জাফরের বংশধর? ভাবতেই রুহির কান্না পাচ্ছে, কেন যে এইসব করতে গেছিল। এই শয়তানের কারণে একবার যদি এই শয়তানকে হাতের মুঠোয় পেত তাহলে আচ্ছা করে ধুলাই দিত এমন শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য। এখন কি করবে রুহি? স্যার যদি সবাইকে বলে দেয় তখন কি হবে? তার মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাবে। কিন্তু বজ্জাত স্যার বুঝল কিভাবে, সেটাই রুহির মাথায় ঢুকছে না। রুহির ভাবনার মাঝেই হঠাৎ দরজায় ঠোকা পড়ে রুহি ভয় লাফিয়ে ওঠে। এখন আবার কে এলো? ওই বজ্জাত হনুমানের নাতি এলো না তো? রুহি ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রুহি ভাবল দরজা খুলবে না, কিন্তু আবারও দরজায় ঠোকা পড়ে। রুহি ভয়ে ভয়ে দরজা খুলে দেয়, গিয়ে দরজার অপর পাশে আয়েশা বেগমকে দেখে রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আয়েশা বেগম বলেন, কিরে এখনো জেগে আছিস কেন? কত রাত হয়েছে জানিস? রুহি মাকে বলে, মা এই তো এখনই শুয়ে পড়তাম। আয়েশা বেগম বলেন, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো লাইট নিভিয়ে। রুহি মাথা নাড়ায়, দরজা লাগিয়ে শুয়ে পড়ে। গভীর রাতে রুহির মনে হচ্ছে সে হাওয়ায় দুলছে। এমনেও রুহি ঘুমালে কোনো হুঁশ থাকে না, কিন্তু আজ কিভাবে জানি তার ঘুমটা হালকা হয়ে গেছে। রুহির মনে হচ্ছে কেউ তাকে কোলে নিয়ে কোথাও একটা যাচ্ছে। রুহি মনে মনে ভীষণ ভয় পাচ্ছে, আর যত দোয়া দরুদ আছে সব পড়ছে মনে মনে আর বলছে, ইয়া আল্লাহ আমাকে রক্ষা করো, এত রাতে কোনো জিন আমায় নিয়ে যাচ্ছে না তো? এই কথাটা ভাবার সাথে সাথেই রুহি ভয় কেঁপে ওঠে। রুহির এই কেঁপে উঠাটা হয়তো কোলে রাখা মানুষটা টের পেয়েছে। রুহি যেই চিৎকার করতে যাবে অমনি সেই ব্যক্তি মুখ চেপে ধরে আর বলে, একদম চিৎকার করবে না, চিৎকার করলে ছাদ থেকে ফেলে দিব বলে দিলাম। কণ্ঠস্বর শুনে রুহি বুঝতে পারে এইটা আশমিন। রুহি এবার আরো ভয় পেয়ে যায়। আর ভাবে, সত্যি সত্যি লোকটা এসেছে, এখন যদি আমাকে ওই মেসেজ করার অপরাধে সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দেয় তখন কি হবে? আশমিন রুহিকে কোলে নিয়ে ছাদে এসে দোলনায় বসিয়ে দেয় আর নিজেও রুহির পাশে এক হাতে জড়িয়ে ধরে বসে আর বলে, কি বিবিজান কেমন দিলাম? রুহি কাচুমাচু হয়ে আমতা আমতা করে বলে, মানে আমি আপনার বিবিজান হতে যাব কেন? আর আপনি আমাদের রুমে ঢুকলেন কিভাবে? দরজা তো লাগানো ছিল। আশমিন হেসে বলে, বেলকনি দিয়ে ঢুকেছি আর তোমাকে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে এসেছি। রুহি হা করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আপনি এখানে কেন নিয়ে এসেছেন আমায়? আশমিন বলে, কেন আমার বিবিজানের সাথে চন্দ্রবিলাস করতে? কেন বিবিজান তোমার স্বামীজানের সাথে চন্দ্রবিলাস করবে না? রুহি আমতা আমতা করে বলে, এই আপনি আমায় বিবিজান বলছেন কেন বারবার? আশমিন রুহির দিকে তাকিয়ে বলে, তুমিই তো আমার বিবিজান, আর এত তাড়াতাড়ি কি করে তোমার স্বামী জানের কথা ভুলে গেলা? এটা কিন্তু ঠিক না বিবিজান। রুহি বিরক্ত হয়ে বলে, আমি রুমে যাব, আমাকে যেতে দিন প্লিজ। আর ওইসব দুষ্টুমি করেছিলাম প্লিজ স্যার, মাফ করে দিন, আর কাউকে বলবেন না। আশমিন বলে, ভুল যেহেতু করেছ শাস্তি তো তোমাকে পেতেই হবে বিবিজান। রুহি ভয় কাপা কাপা গলায় বলে, কি শাস্তি? আশমিন বলে, এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। আর এখন এই মুহূর্তে আমার সাথে বাকিটা সময় থাকতে হবে। রুহি আর কি করবে, আশমিনের কথা মেনে নেয়, তবে আশমিনের থেকে এর প্রতিশোধ সে নিবেই নিবে। রুহি চাঁদের আলোয় আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত, আর আশমিন দেখতে ব্যস্ত তার হৃদমোহিনীকে। 9টায় রুহি পিটপিট করে চোখ খুলে তাকায়, দেখতে পায় সে বিছানায়। কিন্তু রুহি তো ছাদে ছিল, কখন যে ঘুমিয়ে গেছিল বুঝতেই পারেনি। হয়তো আশমিন তাকে দিয়ে গেছে এখানে। রুহি উঠতেই নীলা বলে উঠে, কিরে বাবুর আম্মু, বাবুর আব্বুর সাথে রাতে রোমাঞ্চ করছিলি নাকি যে উঠতে এত লেট হলো? এত ডাকলাম কোনো নড়চড় করলি না। রুহি বলে, চুপ কর কুত্তি, তোরা আমার সাথে একদম কথা বলবি না, তোরা হলি মীর জাফরের বংশধর, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
এই বলে রুহি ওয়াশরুমে চলে যায়। নীলা আর রিমা একে অপরের দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকে। রুহি সত্যি সত্যি রাগ করে ফেলল। এখন যদি সত্যি সত্যি কথা না বলে, তারা আবার রুহির সাথে কথা না বলে থাকতে পারে না। রুহি ওয়াশরুম থেকে এসে দেখে ওরা দুজন আগের মতোই দাঁড়িয়ে আছে, কাঁদো কাঁদো অবস্থা দুজনের। দুজনের এমন অবস্থা দেখে রুহি মনে মনে খুব হাসছে। আসলে লজ্জা লুকানোর জন্য এমন কথা বলেছিল। তার লজ্জা লাগছিল আশমিন তাকে কোলে নেওয়ায়, আর ওইসব কথা বলায় তা মনে হতেই লজ্জা লাগছিল। তাই লজ্জা কাটাতে বলে রুহি ওদের দিকে তাকিয়ে বলে, কিরে এভাবে ভেটকি মাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? নীলা আর রিমা গিয়ে রুহিকে জড়িয়ে ধরে আর বলে, আমাদের সাথে রাগ করেছিস তাই না? আর করব না প্লিজ, মাফ করে দে, তবুও কথা বলিস প্লিজ। তুই রাগ করে থাকলে আমাদের অনেক কষ্ট হয়। রুহি মুচকি হেসে জড়িয়ে ধরে। রুহি জানে এরা রুহিকে ভীষণ ভালোবাসে। রুহি বলে, হয়েছে, এবার কাঁদতে হবে না, আমি এমনই মজা করে বলছিলাম। ওরা দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, কুত্তি, আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি একদম। আবার তিনজনের মুখে হাসি ফুটে উঠে। তিনজনেই নিচে নেমে আসে। সাইদা রুহিকে দেখে দৌড়ে রুহির কাছে যায় আর বলে, আজ এত দেরি হলো কেন উঠতে? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, তুমি না থাকলে ভালো লাগে না। রুহি মুচকি হেসে বলে, এই তো এখন এসে গেছি। আশমিন সোফায় বসে ছিল, রুহিকে দেখে খোঁচা মেরে বলে, মহারানী ভিক্টোরিয়া এসেছে, সবাই স্বাগত জানাও। রুহি তেড়ে যায় আশমিনের দিকে আর আঙুল তাক করে বলে, আমাকে এসব বলছেন তাই না? আশমিন বলে, তুমি কি মহারানী ভিক্টোরিয়া নাকি যে তোমাকে বলতে যাব? এমন রিয়েক্ট করছো কেন আজব? আর ভুলে গেলে নাকি? রুহি এবার দমে যায়, কিন্তু আবারও দাঁতে কিরমির করে বলে, আপনাকে আমি দেখে নেব। এই বলে নাস্তার টেবিলে চলে যায়। নীলা তার ফোনটা আনতে রুমে যাচ্ছিল, তখন সামনে এসে দাঁড়ায় জিসান। জিসানকে আচমকা এভাবে সামনে দাঁড়াতে দেখে চমকে যায় নীলা। নীলা বুকে থুতু দিয়ে বলে ওঠে, এই আপনি এমন ক্যাঙ্গারুর মতো লাফিয়ে আমার সামনে আসলেন কেন? ইস, আর একটুর জন্য আমার পরাণ পাখি ফুরুত করে উড়াল দিত। ক্যাঙ্গারুর নাতি কোথাকার, সরেন সামনে থেকে। এই বলে নীলা জিসানকে পাশ কাটিয়ে চলে যায়। আর এদিকে জিসান হা করে তাকিয়ে থাকে নীলার যাওয়ার দিকে। সে ভাবছে, এত কথা কি করে বলতে পারে এই মেয়ে? ওকে শান্ত ভেবেছিল বাকি দুইটার থেকে, এখন তো দেখা যাচ্ছে এই মেয়েও কমনা। আর তাকে কি বলে গেল ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারুর নাতি? আমাকে কি ক্যাঙ্গারুর মতো দেখায়? অসভ্য ফাজিল মেয়ে, এর শোধ তো আমি তুলবই। এইচবি আপন মনে বিড়বিড় করতে করতে নিচে চলে যায়। আজ রিশানের গায়ে হলুদ, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাগানের দিকে সুন্দর করে স্টেজ করেছে, নানা রঙের ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে। স্টেজটা ভীষণ ঝলকানো আর মনোরম লাগছে পরিবেশটা। সবার চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে। রুহি, নীলা আর রিমা ঠিক করেছে তারা নাচবে, খুব ভালো নাচতে পারে তারা। সবাই খুব খুশি। মেয়েরা সবাই রেডি হতে চলে যায়। মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরবে। রুহি শাড়ি পরতে পারে না, রিমা পরিয়ে দেবে। রিমা একটু দরকারে নিচে গেছে আর নীলা ওয়াশরুমে। রিমা রুহিকে বলে যায় শাড়ির সাথে প্রয়োজনীয় জিনিসগুলো পরে নিতে। রুহি তাই করে, কিন্তু ব্লাউজের ফিতাটা লাগাতে একটু বেগ পেতে হচ্ছে, কিছুতেই লাগাতে পারছে না। আর রিমা নীলার কোনো খবরেই নেই। হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে চমকে যায়, পিছনে ঘুরতে যাবে কিন্তু এক নেশালো পুরুষালী কণ্ঠে সে থমকে যায়, হাত পা কাঁপতে শুরু করে। পিছন থেকে বলে উঠে, একদম কোনো নড়াচড়া করবে না, যেভাবে আছো সেভাবেই থাকো। আশমিনের কথায় রুহির পা জোড়া থমকে যায়, হাত পা অবশ হয়ে আসছে যেন। লজ্জায় ভয় অস্বস্তিতে কথা বলার শক্তিটুকুও পাচ্ছে না। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আশমিন খুব যত্ন সহকারে ফিতা লাগিয়ে দিতে থাকে। মাঝে মাঝে আশমিনের হাতের স্পর্শে রুহি কেঁপে উঠছে, তা দেখে আশমিন মুচকি হাসে। রুহি যখন নিজের ফিতা বাঁধতে ব্যস্ত, ঠিক তখনই আশমিন নিচে দিকে যাচ্ছিল। রুহিদের রুম পেরিয়েই নিচে যেতে হয়, দরজা সামান্য খোলা থাকায় ওদিকে নজর যেতেই আশমিনের পা জোড়া থমকে যায়। সে দাঁড়িয়ে যায়। রুহিকে এমন অবস্থায় দেখে আশমিনের নেশা চড়ে যায়। সে নেশাগ্রস্তের ন্যায় এগিয়ে যায়, সেদিকে যেতে একদম রুহির পিছনে গিয়ে দাঁড়ায় আর আনমনেই হাত দিয়ে ফিতাটা ধরে। আশমিন বেঁধে দিয়ে চোখ নামিয়ে আনতে যাবে, তখনই আশমিনের চোখ যায় রুহির ঘাড়ের একটা কুচকুচে তিলের দিকে। সে চাইলেও তার নজর সরিয়ে আনতে পারছে না। তার চোখগুলো আজকাল বড্ড বেহা হয়ে গেছে, নিজের কোনো কথাই শুনে না। এই যে এখন কোনো কথা শুনছে না, বেহায়ার মতো চেয়েই আছে তিলটার দিকে। আশমিন এক অসম্ভাবী কাজ করে ফেলে, সেই তিলটাতে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। হঠাৎ এহেন স্পর্শে রুহির সারা অঙ্গে কাঁপন ধরে। চোখ খিচে বন্ধ করে নেয়।
আশমিন ঠোঁট উঠিয়ে রুহির কানে কানে ফিসফিস কণ্ঠে বলে, তুমি খুব সুন্দর রুহি, খুব। এই বলে আশমিন রুম থেকে বেরিয়ে যায়। রুহি লজ্জায় সেভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। রিমা এসে রুমে ঢুকে আসার সময় দেখল আশমিন তাদের রুম থেকেই বের হয়ে গেল, ঠোঁটে তার মুচকি হাসি। রিমার কাছে ব্যাপারটা কেমন গুলমেলে লাগছে। রুমে এসে রুহির দিকে তাকাতেই দেখতে পায় রুহির এই অবস্থা, রুহি লজ্জায় লাল নীল বেগুনি হচ্ছে। রিমা মনে মনে বলে, কি ব্যাপার, এই বেটি এত লজ্জা পাচ্ছে কেন? আবার স্যারকেও দেখলাম এই রুম থেকে বের হতে, ঘটনা কি? কিছু একটা কাহিনী তো আছেই। আমাকে জানতেই হবে দুজন মিলে কি কাহিনী করছে। রিমা রুহির কাছে গিয়ে বলে, কিরে তোর কি হয়েছে? এমন লজ্জা পাচ্ছিস কেন? আর বাবুর আব্বুকে দেখলাম এখানে আসতে, সেই কিছু করলো নাকি রে? তখনই নীলাও ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এদের কথোপকথন শুনে এগিয়ে আসে আর বলে, আমাকেই রেখে কি কথা হচ্ছে শুনি। রুহি নিজেকে স্বাভাবিক করে সব কিছু খুলে বলে। তা শুনে নীলা আর রিমা অবাক হয়ে যায়, তবে পরক্ষণেই দুজন খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, এখন তো নিশ্চিত হলাম স্যার তোকে ভালোবাসে, আহ কি আনন্দ যে লাগছে। রুহি এসব শুনে লাজুক হাসে, তার মনেও আশমিনকে নিয়ে এক ভালোলাগা সৃষ্টি হয়েছে, আশমিনের প্রতি নতুন এক অনুভূতির আভাস পাচ্ছে সে, কেন জানি আশমিনকে দেখতে, তার কথা শুনতে রুহির খুব ভালো লাগে। এটাই কি তবে ভালোবাসা? রুহিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় রিমা আর সুন্দর করে সাজিয়ে দেয়। রুহিকে অসম্ভব সুন্দর লাগছে। রিমা রুহির দিকে তাকিয়ে বলে, আজ তো বাবুর আব্বু বাবুর আম্মুকে দেখে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। এভাবেই মজা করা আর হাসির মাঝে তিন বান্ধবী রেডি হয়ে নেয়। আশমিনকেও আজ ভীষণ সুন্দর লাগছে, আর জিসান রিশান ঋষভ আর রিমনকেও খুব সুন্দর লাগছে। আশমিন বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। তার চোখ দুটি তার রিমোহিনীকে খুঁজছে, এখনো কেন আসছে না তার প্রেয়সী। কেমন অস্থির অস্থির লাগছে আশমিনের। মন চাইছে ছুটে যেতে তার কাছে আর তার সামনে বসিয়ে রাখতে তার রিদমোহিনীকে। সে কি জানে না তার এক ছন্নছাড়া প্রেমিক পুরুষ কতটা তৃষ্ণায় থাকে তাকে দেখার জন্য। তাকে ছাড়া যে তার এই ছন্নছাড়া প্রেমিক পুরুষকে আর কেউ শান্ত করতে পারবে না। তার একটু দেখা পেলে, তার মায়াময়ী মুখের একটু হাসতেই যে এই প্রেমিক পুরুষের মন শান্ত হয়। কবে বুঝবে এই মেয়ে? এসব ভাবছিল, হঠাৎ তার শত ভাবনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে রুম থেকে বের হলো তার প্রেয়সী। আশমিন বুকে হাত দিয়ে পড়ে যেতে নিলেই জিসান এসে পিছন থেকে ধরে ফেলল। আর বলল, ভাই নিজেকে সামলে রাখো, নয়তো এতগুলো মানুষের সামনে লজ্জা পাচ্ছ পড়তে হবে। আশমিন জিসানের কথায় পাত্তা না দিয়েই বলে ওঠে, আমি মরে যাব জিসান, এই মেয়ে আমাকে মেরাই ফেলবে। জিসান মুচকি হাসে আর ভাবে, তার ভাই পাগল হয়ে গেছে এই মেয়ের প্রেমে। জিসানেও যে প্রেমে পড়েছে তার মায়াবিনীর। সেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। মনে মনে বলে, মায়াবিনী আমি তোমার মায়ায় পড়েছি। রুহিরা নিচে নেমে আসে, রুহির চোখ যায় আশমিনের দিকে, সেখানেই তার চোখ আটকে যায়। আশমিনেও তাকিয়ে আছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে তাদের কোনো হুঁশ নেই। রিমা এসব দেখে মিটিমিটি হাসে আর রুহিকে ধাক্কা দিয়ে বলে, আর কত দেখবি, এবার তো চোখ সরা বইন। রিমার কথায় রুহি হকচকিয়ে যায়, চটজলদি চোখ সরিয়ে নেয় আর বলে, ইয়ে মানে? রুহি বলে, আর ইয়ে মানে করতে হবে না, দুজন দুজনার চোখে হারিয়ে গেছিলা, আর বলতে হবে না। রুহি ভীষণ লজ্জা পায়ছি, কিভাবে লোকটার দিকে তাকিয়েছিল, কি ভাবলো লোকটা কি জানে। প্রথমে নাচ হবে, পরে সবাই হলুদ ছুয়াবে রিশানকে। একে একে সবার নাচ শেষ হলে এবার রুহি উঠে। আশমিন খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে স্টেজের দিকে। তখনই গান বেজে ওঠে। রুহি গানের তালে তালে খুব সুন্দর করে নাচছে। রুহির নাচের অঙ্গ ভঙ্গি, মুখের এক্সপ্রেশন দেখে তো আশমিন ফিদা। নাচের সাথে সাথে রুহি কখনো চোখ দিয়ে সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে তো কখনো হাসি দিচ্ছে। এতেই আশমিন কপকাত, তার গলা শুকিয়ে আসছে, বারবার ঢুক গিলছে। এর আগে কখনো নাচতে দেখেনি আশমিনকে, এই প্রথম মেয়েটা এত সুন্দর নাচতে পারে তা আশমিন জানত না। নাচ শেষে সবাই রিশানকে হলুদ মাখিয়ে দেয়, রিশানকে একদম ভূত বানিয়ে দিয়েছে হলুদ দিয়ে। রুহি, নীলা, রিমা আরও মেয়েরা একে অপরকে হলুদ মাখাতে ব্যস্ত। আশমিনরাও মজা করছে, হাসছে বাকি সবার সাথে। এমন কাঠখোট্টা গম্ভীর মানুষটাও হাসতে জানে, মজা করতে জানে, তা রুহির কাছে অজানা ছিল। রুহি একটা কাজ করে ফেলে, বালতি ভর্তি হলুদের পানি নিয়ে পুরোটা আশমিনের গায়ে ঢেলে দেয়। আশমিন সহ বাকিরা হকচকিয়ে যায় হঠাৎ এমন কাণ্ডে। সবাই এখন ভয় পাচ্ছে যদি আশমিন রেগে যায়, কিন্তু আশমিন তাদেরকে সবাই অবাক করে দিয়ে হেসে বলে, আমাকে পানি দেওয়া তাই না? দাঁড়াও, আজ তোমাকে হলুদ দিয়ে গোসল করাবো ফাজিল মেয়ে।
রুহি দৌড় দেয়, আশমিনেও হলুদের বাটি নিয়ে রুহির পিছনে দৌড়ায়, সবাই তা দেখে হেসে ওঠে। রুহি দৌড়ে নিজের রুমে চলে আসে, যেই না দরজা লাগাতে যাবে অমনি আশমিন দরজা আটকে দাঁড়ায় এবং ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রুহি ভয়ে চোখ বন্ধ করে নেয় আর কাপা কাপা গলায় বলে, আমার ভুল হয়ে গেছে, আর করব না, প্লিজ মাফ করে দেন। তবুও পানিশমেন্ট দিবেন না? আশমিন বাঁকা হাসে, ধীরে ধীরে এগিয়ে যায় রুহির দিকে। আশমিনকে এভাবে এগুতে দেখে রুহি আরও ভয় পেয়ে যায় আর পিছাতে শুরু করে। পিছাতে পিছাতে দেয়ালের সাথে মিশে যায়। আশমিন আর রুহির মাঝে 1 ইঞ্চির মতো দূরত্ব। রুহি চোখ বন্ধ করে নেয়, হঠাৎ গালে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। রুহি পিটপিট করে তাকায়, দেখতে পায় আশমিন তার গালের হলুদ রুহির গালে ঘষে লাগাচ্ছে। রুহির হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটতে থাকে, লজ্জায় মাথা নুয়ে নেয়। আশমিন রুহির মুখটা উঁচু করে ধরে, কপালের চুলগুলো আলতোভাবে সরিয়ে দেয় এবং কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। রুহি এবার আমতা আমতা করে বলে ওঠে, স্যার, কি করছেন আপনি? আশমিন রুহির ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দেয় আর বলে, একদম স্যার ডাকবে না, তুমিই তো সেদিন বলেছিলে এখন আমরা কলেজে নই, আমি তোমার স্যার নই আর তুমি আমার ছাত্রী নও। তাই আমাকে স্যার ডাকা বন্ধ করো। রুহি নিজের কথায় নিজেই এখন ফেঁসে গেছে। রুহি চুপসে যাওয়া মুখ করে দাঁড়িয়ে থাকে। আশমিন রুহির মুখে ফু দেয়, আবেশে চোখ বন্ধ করে নেয় রুহি। কয়েক মিনিট পার হওয়ার পরেও যখন বুঝলো আশমিন কিছু করছে না, তখন পিটপিট করে তাকায়, দেখতে পায় আশমিন নেই। দরজা খোলা, তার মানে আশমিন চলে গেছে। লজ্জায় রুহির কান থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নেয় আর আনমনেই হাসে। অন্যদিকে নীলা আর রিমাও হলুদ নিয়ে একজন আরেকজনের গায়ে মাখিয়ে দিচ্ছে। নীলা যেই দৌড় দিতে যাবে তখনই কারো সাথে ধাক্কা খেয়ে অপর লোকটিকে নিয়ে নিচে পড়ে যায়, কিন্তু নীলা ব্যথা পায় না, দেখতে পায় সে জিসানের উপর, আর জিসান নিচে পড়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে রেখেছে। জিসানকে এই অবস্থায় দেখে নীলা ফিক করে হেসে দেয়। জিসান নীলার হাসি শুনে তাকায়, জিসান নীলার হাসিতে মুগ্ধ হয়, তবে নীলাকে রাগানোর জন্য বলে উঠে, এই আটার বস্তা আমার উপর থেকে উঠো বলছি। নীলা উঠে পড়ে আর রাগে বলে, কি বললেন? আমি আটার বস্তা? কোন এঙ্গেল থেকে আমাকে আটার বস্তা মনে হয়? জিসান বলে, সব এঙ্গেল থেকেই মনে হয় তোমাকে, তুমি যে আটার বস্তা। নীলা আরও রেগে বলে উঠে, আপনি কেমন পুরুষ মানুষ, একটা মেয়ের ভার সামলাতে পারেন না, চিৎপটাং হয়ে পড়ে যান। যত সব আজাইরা লোক। এই বলে হনহন করে চলে যায় সেখান থেকে। জিসান কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন বুঝল নীলা তাকে কি বলে গেল, জিসান বিড়বিড় করে বলে, কত বড় সাহস এই মেয়ের! আমাকে এত বড় ইনসাল্ট করল। রাতে সবাই একসাথে বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, তখনই কলিং বেলটা বেজে ওঠে। আয়েশা বেগম গিয়ে দরজাটা খুলে দেয়, সবার চোখ ওইদিকে যেতেই সবাই অবাক হয়ে যায় আর রুহি তো খুশিতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুমি এসেছো? কিন্তু তুমি যে আসবে বললে না তো? তামিম বোনকে জড়িয়ে রেখেই বলে, আমি এসে চমকে দিতে চেয়েছিলাম, অফিসের কাজ তাড়াতাড়ি করে শেষ করেই রওনা দিয়েছি। আসলে আমার বোনটাকে খুব মিস করছিলাম, তো তাই 1 সপ্তাহের কাজ 4 দিনেই শেষ করেছি। আয়েশা বেগম তামিমকে বলেন, এত দূর থেকে এসেছিস, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তামিম সবার সাথে কথা বলে উপরে চলে যায় রিশানের রুমে ফ্রেশ হতে। যাবার সময় রিমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে দেয়। রিমা তামিমের দিকেই চেয়েছিল, তামিমকে চোখ মারতে দেখে রিমা ভড়কে যায়, আপনা আপনি মুখটা হা হয়ে যায়। এই বিষয়টা আরেকজনের চোখেও পড়ে, সে হলো রুহি। রুহি ভাইয়ের কার্যকলাপ দেখে মুচকি হাসে। তার ভাই তো ফেঁসে গেছে তার বান্ধবীর প্রেমে। আজ সবাই ঠিক করেছে ছাদে গিয়ে আড্ডা দিবে আর ওইখানেই ঘুমাবে, তাই সবাই কাঁথা বালিশ নিয়ে রোহিঙ্গাদের মতো উপরে উঠতে থাকে। আর এই অবস্থা দেখে সবাই হেসে কুটিকুটি হচ্ছে। সবাই ছাদে এসে বিছানা করে নেয়। সব মেয়েরা একসাথে থাকবে আর ছেলেরা একসাথে অন্য পাশে থাকবে। তবে কারো ঘুমানোর ইচ্ছে নেই, মজা করে আনন্দেই রাতটা কাটাবে সবার প্ল্যান। হুরের খুব খুশি লাগছে, সে সবার সাথে বকবক করেই যাচ্ছে আর সবাই তা মনোযোগ দিয়ে শ্রবণ করছে। সাইসিদা রুহিকে বলে, রুহি একটা গান বলো তো, শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো। সাইসিদার কথায় সবাই রুহির দিকে তাকায়। আশমিনরাও তাকায়, আশমিন ভাবে এই মেয়ে কি গান পারে নাকি? কান আবার ঝালাফালা হয়ে যাবে না তো গান শুনে। সবার জোরাজোরিতে রুহি খালি গলায় গেয়ে উঠে, এই বুকের ভিতরে যে মন, এই মনে যে আমি কখন তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। সেই প্রথম দেখার ক্ষণে, আমার পাগল এই ছোট্ট মনে।
তোমারই নাম লিখেছি, আমি তোমারই নাম লিখেছি। রুহির গান শুনে সবাই বেশ প্রশংসা করে। আশ্বিন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রুহির পানে, কি সুন্দর গায় মেয়েটা, উফ, পাগল করে দিল। আশ্বিন মনে মনে বলে, ইস, কত গুণ আমার পিচ্ছি পাখিটার, মন চাইছে পাখিটাকে এখনই বন্দি করে ফেলি আমার বুক পিঞ্জরে। গান শেষে রুহি আশ্বিনের দিকে তাকায়, দুজনের চোখাচোখি হয়ে যায়। আশ্বিন ঠোঁট চোখা করে চুমু দেখায়। রুহি লজ্জায় মুখ নামিয়ে নেয়। আশ্বিন ঠোঁট কামড়ে হাসে। আশ্বিন তামিমের কানে কানে বলে, এই তোর বোনটাকে আমায় দিয়ে দে তাড়াতাড়ি ভাই, আর কত অপেক্ষা করব বল। তামিম বলে, চুপ কর বেটা, মুখে একটু লাগাম দে, ভাইয়ের কাছে বোনের কথা বলছিস, তোর লজ্জা করে না? আশ্বিন বলে, না রে ভাই, তোর বোনকে দেখার পর আমার লজ্জা শরম উধাও হয়ে গেছে। এছাড়া আমি যদি লজ্জা পাই তাহলে জীবনেও তোর মামা ডাক শুনতে হবে না। তামিম বলে, যা, তোর মতো বেহায়ার কাছে আমার বোনকে দেব না। আশ্বিন, তুই না দেবার কে রে? তোর বোনকে তুলে নিয়ে যাব, তারপর 1 ডজন বাচ্চার বাবা হয়ে তোর সামনে এসে দাঁড়াবো। তামিম বলে, ছি, একদম নির্লজ্জ হয়ে গেছিস তুই। রুহি তার ভাইকে আশ্বিনের সাথে ফিসফিস করতে দেখে ভ্রুকুচকে তাকায় আর বুঝার চেষ্টা করছে তার ভাই এই লোকটার সাথে কি কথা বলছে। ভাইয়া তো আজই আসলো, তাহলে উনার সাথে এত ভাব হয়ে গেল কিভাবে? নাকি এরা আগে থেকেই একে অপরকে চেনে? কিছুই বুঝে আসছে না রুহির। বিষয়টা রিমাও খেয়াল করে আর রুহির কাছে গিয়ে বলে, কিরে, এরা দুজন পূর্ব পরিচিত নাকি রে? রুহি ঠোঁট উল্টায় আর বলে, কি জানি, দেখে তো তাই মনে হচ্ছে। চলবে।